মেটাফেজের ক্ষেত্রে আচ্ছা আমরা আগের দিন দেখেছি যে এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল যন্ত্রের এই অঞ্চলটাকে আমরা কি বলছিলাম? বিষুবীয় অঞ্চল। আর এই দুই প্রান্তকে আমরা কি বলছিলাম? মেরু অঞ্চল, তাই না? এই যে মেরু অঞ্চলে সেন্ট্রিওল পৌঁছাইছিল, ওরা অ্যাস্টারে বিচ্ছুরণ করে, এগুলো আমরা জানি। এখন এই মেরু অঞ্চলে আসার পরে কি হয়? তো আমরা একটা ওভারভিউ দেখে দেন বইয়ের লাইনগুলো পড়বো। দেখো তো ক্রোমোজোমগুলো সবাই কোন অঞ্চলে, একটু খেয়াল করি আমরা। একটা জিনিস তোমাদের বোঝাই দিই, বিভিন্ন জায়গাতে আছে। এবার সবাই দেখো তো কোন লেভেল বরাবর চলে আসতে চায়? সবাই চায় হচ্ছে এই মেটা অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসতে। খেয়াল করি, বিষুবীয় অঞ্চল, এটার নাম কি? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল না? এই বরাবর সবাই চলে আসছে। এরপরে কি হবে? এর মাঝে যে সেন্ট্রোমিয়ার গুলো আছে, দেখো এই সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে সেন্ট্রোমিয়ার যদি দুই ভাগে ভাগ হয়, এটা যেহেতু ভিডিওর অংশ তো তাই এখানে এমন আছে। তো সেন্ট্রোমিয়ার মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেলে এবার দেখো এরা বিকর্ষণ করা শুরু করে। সেন্ট্রোমিয়ার দেখো কেমন ছিল, দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল। আমি এবার আঁকায়ও দেখাবো। ভাগ হওয়ার পরে এটা এটা বিকর্ষণ করা শুরু করে, তখন এরা দুই দিকে চলে যায়। এরা যাবে হচ্ছে এই মেরুর দিকে, এরা যাবে এই মেরুর দিকে। তো এখন এই প্রসেসটাই আমরা শিখবো, এটা অ্যানাফেজের পার্ট। তাহলে আমরা প্রো মেটাফেজ কমপ্লিট করছি। আমরা এখন শুরু করব হচ্ছে মেটাফেজ। তাহলে সবাই মেটাফেজ টপিকটা ওপেন করি। মেটাফেজ আমি সুন্দর করে গোছাই দিব, এটা তোমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখবা। যেহেতু প্রোফেজ এবং প্রোমেটাফেজ শীট থেকে দেখাইছিলাম, আমি এটা একটু বইয়ের থেকে পয়েন্ট করে দিচ্ছি। তাহলে এইখানে দেখো সবাই মেটাফেজ ওপেন করি। আমরা মেটাফেজে যদি খেয়াল করি, মেটাফেজ আমরা এই জায়গাটাতে মেটাফেজ লিখি, ঠিক আছে? এখানে মেটাফেজটা লিখি, সুন্দর করে মেটাফেজটা লেখো। যেহেতু উপরে লেখা আছে আমরা একটু এখানে লিখে ফেলি মেটাফেজ। এই মেটাফেজের ক্ষেত্রে কি ঘটে? মেটাফেজ আমরা জানি সবাই, এই মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য। মেটা মানে কি? মধ্য। মধ্য মানে মেটা, আর মেটা মানেই কোন অঞ্চল? তাহলে স্পিন্ডল যন্ত্রের মধ্য অঞ্চলটাই বিষুবীয় অঞ্চল, সেটাকে আমরা কি বলি? মেটা। তাহলে সবাই বিষুবীয়র উপরে শব্দ লিখে রাখো, মেটা বা মধ্য, এটা লিখে ফেলো। আমরা যখন গত ক্লাসে এখানে শেষ করছিলাম, ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গাতে ছিল। এখন ক্রোমোজোমগুলো কেমন থাকবে সেটা একটু আমরা খেয়াল করি। দেখো এদিকে খেয়াল করি, ক্রোমোজোমগুলো কিভাবে আছে, এরকম বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। এবং আমরা দেখছিলাম প্রোমেটাফেজের নিউক্লিয়ার মেমব্রেনগুলো বিলুপ্তি ঘটতে থাকে, নিউক্লিওলাস বিলুপ্তি ঘটতে থাকে। এখন আমি যদি প্রশ্ন করি, এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলছি? মেটা অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। আবার এখানেও দেখো, তাহলে এই অঞ্চলটাকে আমরা কি বলবো? মেটা অঞ্চল বা বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? এখন দেখো এই বিষুবীয় অঞ্চলে, এই মেটা অঞ্চল বা বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো সবাই চলে আসছে। দেখো তো এই ক্রোমোজোমগুলো কি মেটা অঞ্চলে ছিল? তাহলে সবাই কোথায় চলে আসছে? মেটা অঞ্চলে। তাহলে মেটাফেজের মেইন বৈশিষ্ট্যই হচ্ছে ক্রোমোজোমগুলোকে বিষুবীয় অঞ্চলে বা মেটা অঞ্চলে নিয়ে আসা। তাহলে মেটাফেজের মেইন উদ্দেশ্যই কি? দেখো লেখা আছে কি, এ পর্যায়ে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে মেটাফেজ নামটা শুনলেই আমরা কি মনে করব? মেটা মানে মধ্য। তাহলে ক্রোমোজোমগুলো সবাই কোন অঞ্চলে আসবে? মধ্য অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে দেখো তো ক্রোমোজোম বিভিন্ন জায়গায় ছিল, এখন সবাই কোন অঞ্চলে চলে আসছে? বিষুবীয় অঞ্চলে বা মেটা অঞ্চলে। এখন নেক্সট কথাটা, বইয়ের লাইনটা পড়বো আমরা। বইয়ের লাইনে কি লেখা একটু দেখো। বলছে কি, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে, সেন্ট্রোমিয়ার আছে বিষুবীয় অঞ্চলে, এবং বাহু দুইটা কি হয়েছে? মেরুমুখী হয়ে অবস্থান করে। ছবি দেখলে বুঝতে পারবো। দেখো এই বরাবর সেন্ট্রোমিয়াররা আছে না? আমি যদি এখানে তোমাকে এটা দেখাই, তাহলে এইখানে যে অংশটা আমরা আছি, এই বরাবর কারা আছে? এই বাহুগুলা কি সব বিষুবীয় অঞ্চল বরাবর আছে? বাহুগুলা কি মুখী হয়ে আছে? মেরুমুখী হয়ে আছে। তাহলে বইয়ের লাইনটা ক্লিয়ার যে সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চল বরাবর আর বাহুগুলা মেরুমুখী হয়ে থাকে বা আছে। ওকে, তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমরা যদি মেটাফেজে পয়েন্টগুলো করতে চাই, ফার্স্ট লাইনটা আমরা 1 নাম্বার পয়েন্ট দিব। সবাই এটা 1 নাম্বার পয়েন্টে এটা এই লাইনটা লিখবো। এবং তারপরে সেকেন্ড যে লাইনটা 2 নাম্বার পয়েন্টে লিখবো, এই যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুইটা মেরুমুখী হয়ে অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা 3 নম্বরে কি লিখবো? 3 নম্বরে পরের লাইনটাই লিখবো। এখন 3 নম্বরে কি লেখা আছে একটু খেয়াল করি। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। তোমাদের কি মনে আছে যে ক্রোমোজোম কেন মোটা এবং খাটো হয়েছিল? প্রোফেজে কি ঘটছিল? পানি বিয়োজন। এখন দেখো,
পানি বিয়োজনের ফলেই কিন্তু এরা কি হয়েছিল, সংকুচিত, খাটো এবং মোটা হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে অর্থাৎ প্রোফেজে পানি বিয়োজন শুরু হয়, একটু খাটো মোটা হয়। তারপরের দশা কোনটা ছিল, প্রোমেটাফেজ, সেখানেও একটু পানি বিয়োজন হয়, আরো বেশি খাটো মোটা হয়। এখন তারপরে কোনটা, মেটাফেজ। মেটাফেজে কি হবে, আরো বেশি পানি বিয়োজন হবে। তাহলে দেখো তো আরো বেশি খাটো মোটা হবে না? তাহলে যদি আমরা চিন্তা করি, এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি খাটো মোটা কোথায় হবে, মেটাফেজে। কেন? কারণ এখানেই সবচেয়ে বেশি পানি বিয়োজন হয়। বোঝা গেছে? আমি মনে হয় একটু কমা রাখি। দেখো তাহলে আমরা এই লাইনটা কিভাবে লিখবো, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। এখানে আমরা এক্সট্রা একটা লাইন একটা অ্যাড করতে পারি, সেটা তোমরা এখানে অ্যাড করে দাও। সেটা হচ্ছে, এখানে আমরা লিখবো কি, এরপরে তুমি এই লাইনের শেষে লিখবা কারণ এ ধাপে সবচেয়ে বেশি পানি বিয়োজন হয়। মানে সহজ কথা, আমি কারণটা বোঝাই দিয়েছি, সবচেয়ে বেশি পানি বিয়োজন ঘটে, লিখে ফেলো। কারণ এ ধাপে সবচেয়ে বেশি পানি বিয়োজন ঘটে। তাহলে সবচেয়ে বেশি মানে অর্থাৎ সর্বাধিক। তাহলে সর্বাধিক খাটো মোটা কেন হয়, কারণ এখানেই সবচেয়ে বেশি পানি বিয়োজন ঘটে। ওকে, তো 3 নম্বর পয়েন্টটা ক্লিয়ার। নেক্সট দিন কিন্তু আমাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে? এই পুরোটা শেষ করে ফেলছি, আমরা এক্সাম দিব, সমস্যা নাই। এবার আসো, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে, হ্যাঁ আমি ডিটেইলস বলে দিবানি ক্লাস শেষে। দেখো, প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের, এটা আমি লিখে দিচ্ছি, অন্য ব্যাচে পড়াইছি তো এই জন্য লেখা হয়ে গেছে, বিভক্তি শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে মোট 3টা লাইন আরো আছে, আমি একটু মার্কিং করে দেন, আমি পড়ানো শুরু করি। দেখো তাহলে 3 নম্বর পয়েন্ট শেষ। এইখান থেকে যে প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, এটা 4 নম্বরে লিখবো। 5 নম্বরে লিখবো হচ্ছে, এ পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভক্তি শুরু হয়। আর 6 নম্বরে কি লিখবো, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কিন্তু আমি আগে পড়াই ফেলবো, এটা আগে এটা পড়াবো। হ্যাঁ, দেখো পড়ানোর ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি যে, ওকে দেখো এখানে এই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এদের কি ঘটবে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। খেয়াল করো, তাহলে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ বিলুপ্তি। আমরা যখন প্রোমেটাফেজ, এটা স্টার দিয়ে রাখো, সম্পূর্ণ বিলুপ্তি। আমরা যখন প্রোমেটাফেজ পড়ছি তখন কেমন বিলুপ্তি হয়েছিল, দেখো এখানে লেখাছি, এখানে লেখা ছিল বিলুপ্তি ঘটতে থাকে। মানে এখানে কি বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ কি বিলুপ্ত হয়ে যায় না। প্রোমেটাফেজে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, মানে ঘটতেছে, কিন্তু ঘটে যাবে কোথায়, মানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যাবে কোথায়, মেটাফেজে। এজন্য মেটাফেজের শেষ লাইনে কি লেখা, যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ওকে, এখন আমরা এই 2টা লাইন পড়বো। এখন এই 2টা লাইনের সাথে ঘটনা, এই ঘটনার সাথে অ্যানাফেজের ঘটনার মিল আছে, মানে কানেকশন আছে। এটা পুরো একটা ঘটনা, যে ঘটনার অর্ধেক এখানে হয়, বাকি অর্ধেক এখানে হয়। আমি বুঝাই দিই, প্রথমে এই লাইনটা খেয়াল করি, ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে লাস্টে? পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, এটা একটু খেয়াল করো। বিচ্ছিন্ন হতে থাকে বলতে আসলে কি বোঝানো হয়েছে, দেখো আমি যদি তোমাদেরকে ক্রোমোজোমটা বোঝাই দিই, আমরা সবাই জানি এখানে যে ক্রোমোজোম আছে, এটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে টোটাল একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই যে সাদা অংশ, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটাও একটা কি ক্রোমাটিড, এবং এই ক্রোমাটিডটা মাঝখানে কি দিয়ে কানেক্ট করা আছে, সেন্ট্রোমিয়ার দিয়ে কানেক্ট করা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 2টা অংশ, এদেরকে আমরা বলছি হচ্ছে ক্রোমাটিড, এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম এখানে কি, ক্রোমাটিড, কিন্তু এই পুরা সবাই মিলে একটা কি ক্রোমোজোম। তাহলে এই একটা ক্রোমোজোমের কয়টা ক্রোমাটিড, 2টা, ঠিক আছে? কিন্তু এখানে কি ঘটবে, ঘটনাটা কি ঘটতে যাচ্ছে সেটা খেয়াল করি। এখানে যেটা হবে, এই ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে মাঝখান থেকে বিভক্ত বা বিভক্তি হওয়া শুরু হবে। কয়টা ভাগে বিভক্ত হবে, মাঝখান থেকে বিভক্ত হলে কয়টা ভাগে বিভক্ত হবে, 2টা। এজন্য দেখো লাইনটা কি লেখা,
ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, মানে ক্রোমাটিডটা একটু ছাড়াই যাইতে থাকে, ঠিক আছে, একটু আলাদা হয়। আমি এটা একটু মুছে দিই, দেখো খেয়াল করো। মনে করো এই ক্রোমাটিড দুইটা এখানে আমি আঁকালাম, সেন্টোমিয়ারের হিসাবটা বোঝাই দিচ্ছি, আলাদা হয়ে যাবে। এই লাইনটা দেখো এই পর্যায়ের শেষে, মানে মেটাফেজের শেষে কি হয়, শেষ দিকে সেন্ট্রোমিয়ারের এই বিভাজন না বলে এটাকে আমরা বিভক্তি বলতে পারি। তুমি একটা বিভক্তি লিখে রাখো, সেন্ট্রোমিয়ারের বিভক্তি শুরু হয়। কেন বিভক্তি বলছি, কারণ আমরা যদি পরের লাইনটা খেয়াল করি, অ্যানাফেজের প্রথম লাইন, এটা হচ্ছে আমাদের মেটাফেজের শেষ লাইন, মেটাফেজের শেষে সেন্ট্রোমিয়ারের বিভক্তি শুরু হয়। পরে খেয়াল করো কি লিখছে অ্যানাফেজের শুরুতে, সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে দেখো বিভক্ত হওয়া শুরু হয় কোথায়, মেটাফেজের শেষে, আর বিভক্ত হয়ে যায় কোথায়, অ্যানাফেজের শুরুতে। তাহলে দেখো লেখা আছে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, বুঝতে পারছি। এখন আমি বিভক্ত করে দিই। তাহলে দেখো যদি বিভক্ত হয়ে যায় মাঝখান থেকে, তাহলে এই ক্রোমাটিড আলাদা, এই ক্রোমাটিড আলাদা। এবং সেন্ট্রোমিয়ারের দিকে তাকাও, তাহলে আমরা এটা কি বলতে পারি, এখানে যদি আমরা সেন্ট্রোমিয়ারের দিকে খেয়াল করি, তাহলে এই সেন্ট্রোমিয়ারের এই অংশটা এই ক্রোমাটিড পাবে, তাই না? আবার এই সেন্ট্রোমিয়ারের নিচের অংশটা কে পাবে? তাহলে দেখো তো এই দুইটা ক্রোমাটিডই এখন তার নিজস্ব সেন্ট্রোমিয়ার পেয়ে গেল না? তাহলে তখন কি ওদের আর নাম আমরা ক্রোমাটিড বলতে পারবো? ওদের তখন নাম হয়ে যাবে কি জানো, অপত্য ক্রোমোজোম, মানে নতুন ক্রোমোজোম। এরা এখন কি ক্রোমোজোম হয়ে গেছে? তাহলে দেখো তো অপত্য ক্রোমোজোম কয়টা হয়েছে, এ একটা এ একটা। তাহলে অপত্য ক্রোমোজোম কয়টা? আগে কয়টা ক্রোমোজোম ছিল? একটা। সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এখন অপত্য ক্রোমোজোম কয়টা হয়ে গেছে? দুইটা। এবং এই প্রত্যেকটা অপত্য ক্রোমোজোমে একটা করে কি পাচ্ছি? সেন্ট্রোমিয়ার পাচ্ছি, বুঝতে পারছো? তাহলে এই লাইনটাই দেখো অ্যানাফেজের ভেতরে লেখা, তারপরে আমি একবারে পড়াই দিচ্ছি। দেখো তাহলে প্রতিটি সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি কি আলাদা হয়ে পড়ে না? ক্রোমাটিড আলাদা হয়ে পড়ছিল, পরে প্রত্যেককে আমরা কি নাম দিয়েছি, ক্রোমাটিডকে কি বলা হচ্ছে, দেখো প্রত্যেক ক্রোমাটিডকে বলা হবে কি অপত্য ক্রোমোজোম। এবং এই অপত্য ক্রোমোজোম প্রত্যেকে একটি করে কি বহন করে, বা সেন্ট্রোমিয়ার প্রত্যেকে একটা করে থাকে বা বহন করে, বোঝা গেছে? প্রত্যেককে আমরা একটা করে কি পাচ্ছি, সেন্ট্রোমিয়ার। তাহলে এই প্রত্যেকের নাম হচ্ছে অপত্য ক্রোমোজোম। তাহলে এখানে মেইন ঘটনাটা হচ্ছে মেটাফেজের শেষে সেন্ট্রোমিয়ারের বিভক্তি শুরু হয়। এবার অ্যানাফেজ শুরু হয়েছে, অ্যানাফেজের শুরুতে কি বিভক্ত হয়ে যায়, তখন কি তৈরি হয়, দুইটা অপত্য ক্রোমোজোম। সেই অপত্য ক্রোমোজোমগুলো প্রত্যেকে একটা করে কি ধারণ করে, সেন্ট্রোমিয়ার। এই লাইনটি চারটাই লেখা। তাহলে আমরা এখানে দুটো লাইন তো পড়ছি, এবার আসলে অ্যানাফেজে তাহলে আমরা কোন পয়েন্টটা পড়বো? অ্যানাফেজে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট হিসেবে পড়বো, যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। তুমি এটা ফার্স্ট লাইনে লিখবা। সেকেন্ড 2 নাম্বার পয়েন্টে তুমি কোনটা লিখবা? এই লাইনটাই লিখবা, যে এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে কি থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। ক্লিয়ার? ফার্স্ট লাইন ক্লিয়ার অ্যানাফেজের। এবার আসলে অ্যানাফেজের পরেরটুকু খেয়াল করো। এখন পরে খুব গুরুত্বপূর্ণ এবং মজার ঘটনা ঘটে, সেটা একটু আমরা দেখব। কি ঘটনা ঘটবে দেখো, এখানে আমরা একটু দেখি, এই ছবিটা একটু খেয়াল করো। দেখো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবা। দেখো এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে তার কয়টা অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে? দুইটা, এ একটা এবং এ একটা, হয়েছে না? তাহলে এই ক্রোমোজোম থেকেও কয়টা অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে? এ একটা এ একটা। তাহলে কয়টা অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে? দুইটা করে। আবার এখান থেকেও দুইটা হবে, এখান থেকেও দুইটা হবে। এখন একটা জিনিস দেখো তো, এখানে টোটাল কয়টা ক্রোমোজোম ছিল? 4টা। তাহলে এইখানে পরবর্তীতে টোটাল কয়টা ক্রোমোজোম তৈরি হবে? 8টা। ওকে, আচ্ছা এবার দেখো, এখানে 4টা ছিল, এখানে তৈরি হয়েছে কয়টা? 8টা। এই 4টা দেখো তো, এই 8টার মধ্যে উপরে এই বরাবর কয়টা আছে? 4টা। আবার এই বরাবর কয়টা আছে? 4টা। এবং আমরা কি এটা বলতে পারি যে পাশাপাশি এই দুইটা ক্রোমোজোম যারা আছে, এর যে সেন্ট্রোমিয়ার আর এর সেন্ট্রোমিয়ার, এরা দুজন আসলে এই দুটো সেন্ট্রোমিয়ার আসলে এই একটা সেন্ট্রোমিয়ার থেকে হয়েছে, তাই না? কারণ এই ক্রোমোজোমটাই তো এই দুটো ক্রোমোজোম হয়েছে অপত্য। তাহলে এর সেন্ট্রোমিয়ার আর এই সেন্ট্রোমিয়ারের মা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা, ঠিক আছে? এখন তাহলে খেয়াল করো, মনে রাখবা এই যে একটা সেন্ট্রোমিয়ার একটা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রোমিয়ার যখন বিভক্ত হয়ে যায়, এই সেন্ট্রোমিয়ার হচ্ছে একে অপরের শত্রু হয়ে যায়, একে অপরের সতীন হয়ে যায়। এই সতীন বুঝো? সতীনরা কি কখনো একসাথে থাকতে চায়? এই সেন্ট্রোমিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এরা একসাথে থাকতে চায় না, মানে একসাথে থাকবেও না। এরা একে অপরকে কি করে, বিকর্ষণ করা শুরু করে। এই সতীন আর এই সতীন, মানে এই সেন্ট্রোমিয়ার আর এই সেন্ট্রোমিয়ার, এরা একে অপরকে কি করবে, বিকর্ষণ করা শুরু করবে, বুঝতে পারছো?
তাহলে এরা একে অপরকে কি করবে বলো সবাই? বিকর্ষণ করা শুরু করবে। এখন বিকর্ষণ করলে কি হবে, কি ঘটবে বলো? এই ক্রোমোজোমটা এই দিকে যাওয়া শুরু করবে আর এই ক্রোমোজোমটা এই দিকে যাওয়া শুরু করবে, তাই না? তাহলে আবার সেম ভাবে এও কোন দিকে যাবে? এইদিকে, মানে এই মেরুর দিকে। এও যাবে কোন মেরুর দিকে? দেখো তো, এখন যদি আমরা খেয়াল করি তাহলে এই দিকে যে 4 জন ছিল এরা কোন মেরুর দিকে? এই মেরুর দিকে যাচ্ছে। আর এই দিকে যে 4 জন ছিল এরা কোন মেরুর দিকে? এই মেরুর দিকে আসছে। তার মানে কি আমরা এটা বলতে পারি যে অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে যাবে, বাকি অর্ধেক যাবে তার বিপরীত মেরুর দিকে। এই কথাটা কি বলতে পারি? ক্লিয়ার? তাহলে অর্ধেক ক্রোমোজোম যাবে এক মেরুর দিকে, বাকি অর্ধেক যাবে বিপরীত মেরুর দিকে। এবং এই যাওয়া তার মানে কি, তারা কোন অঞ্চলে ছিল এতক্ষণ? বিষুবীয়র দিকে ছিল। এখন তারা কোন মুখী হচ্ছে, কি মুখী হচ্ছে? মেরুমুখী হচ্ছে। ক্লিয়ার? এই কথাগুলোই বইয়ের লাইনটা দেখো লেখা, খেয়াল করি আমরা। তাহলে দেখো এই যে 2 নাম্বার পয়েন্ট শেষ হওয়ার পরে আমরা এখান থেকে 3 নাম্বার পয়েন্ট শুরু করব। তো কি লেখা বইয়ে আগে তাই পড়ি, তারপরে আমরা এক্সট্রা কি লিখবো সেটা আমি লেখাই দিচ্ছি। অপত্য ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। তার মানে বিষুবীয় থেকে ওরা কোন দিকে যাচ্ছে? বিপরীত মেরুর দিকে। কিন্তু কেন যাচ্ছে এটা বইয়ে লেখা নাই। কেন যাচ্ছে? সেন্ট্রোমিয়ারের বিকর্ষণের কারণে। তাহলে আমরা এই কথাটা বইয়ে লিখতে পারি না? তাহলে সবাই খেয়াল করো, এই যে 3 নাম্বার তুমি এখান থেকে লিখবা, কিন্তু এইখানে আমরা আগে কি লিখে নিব, লিখে ফেলো সবাই। সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণের ফলে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা এখানে লিখবো কি? সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণের ফলে, লিখে ফেলি। সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণের ফলে অপত্য ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। সবাই এটা 3 নাম্বারের আগে 3 দিয়ে রাখো। 3 নাম্বার পয়েন্টে তুমি এই কথাটা লিখে দেন, এই লাইনটা লিখবা। তারপরে আসো 4 নাম্বার পয়েন্ট। দেখো এরপরে যে 4 নাম্বার লেখা আছে সেখানে আমরা পড়ে দেখি, ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক কি অন্য মেরুর দিকে অগ্রসর হয়, তাই না? তাহলে এই লাইনটাও তো ক্লিয়ার। তাহলে এটা সব লেখা হয়েছে, সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ হয়, 2 মেরুর দিকে যাবে, অর্ধেক এক মেরু, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে। শেষ। তাহলে আমরা এবার পরের টুকুতে যাই। খেয়াল করো এখানে কি লেখা, অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো কি লেখা আছে আবার পড়ো তো। মেরু অভিমুখী যখন যাচ্ছে তখন কে আগে থাকে? অগ্রগামী। মানে কি? যে আগে আছে তাকে আমরা কি বলি? অগ্রে যে গমন করছে তাকে বলা হয় অগ্রগামী। আর বাহু দুইটা কি গামী? অনুগামী। অনুগামী মানে কি? অনুসরণ করে গমন করে যে, তাকে আমরা কি বলি? মানে ওকে ফলো করতেছে। এখন দেখো ছবিটা খেয়াল করো, এদিকে একটু দেখো, লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এখানে যদি আমরা দেখি, দেখো এখানে যখন আমরা বিকর্ষণ করা শুরু করলাম তখন এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা তোমরা ঘুড়ি উড়াইছো কখনো? ঘুড়ি দেখেছো? ধরো ঘুড়িতে যদি আমি বলি, ধরো ঘুড়ি এখানে হচ্ছে কালকেই উড়াইছো। আচ্ছা, কোথায় উড়াইছো ঘুড়ি? ছাদে ঘুড়ি উড়াইছে। একজন বলছে আকাশে আর ছাদে। আচ্ছা, ধরো এটা একটা ঘুড়ি, বা তোমরা এরকম ঘুড়িও আঁকাও, মানে ওড়াও। এই যে লেজ থাকে না, ঘুড়ি যখন উপরের দিকে ওঠে তখন এই মাথাটা উপরের দিকে উঠতে থাকে না, লেজ নিচের দিকে থাকে না, মানে ভারী যে অংশটা উপরের দিকে ওঠে। সেম ভাবে আমরা এখানে যে সেন্ট্রোমিয়ার দেখছি ওটা কি মেইন অংশ। তো যখন ওরা যাবে তখন কে আগে থাকবে? সেন্ট্রোমিয়ার। আর তার পেছন পেছন কে যাবে? বাহুদ্বয়। বোঝা গেছে? আবার এই নিচের দিকে খেয়াল করো, নিচের দিকে তাকাও, এইখানে দেখো কে আগে আছে? বলতে পারো যে স্যার এইখানে তো উল্টা আছে, তাই না? না, কিন্তু এরা কোন দিকে যাচ্ছে? সবাই এই দিকে যাচ্ছে। তার মানে এই সেন্ট্রোমিয়ার গুলা কি নিচের দিকে যাচ্ছে, মানে এরা আগে আছে। আর বাহু দুটা কি আছে? ওদেরকে ফলো করছে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। ক্লিয়ার? পারবো আমরা? এই লাইনটা বুঝছি, এমসিকিউ তে কিন্তু আসবে কে অগ্রগামী থাকে, অ্যান্সার কি হবে? সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী। বুঝছো? বাহুদ্বয় মানে এই দুইটা বাহু, দয় মানে কি? দুইটা। বুঝতে পারছো? বাহু মানে হচ্ছে এ একটা বাহু, এ একটা বাহু। এরও ক্ষেত্রে কি একটা বাহু, একটা বাহু, তাই ওটাকে কি বলা হচ্ছে একসাথে? বাহুদ্বয়, দুইটা বাহু। ঠিক আছে, বলো। অনুগামী। হ্যাঁ, এই যে দেখো বইয়ের লাইনটা খেয়াল করো, এখানে সুন্দর করে লেখা, এই যে বাহুদ্বয় কি গামী? অনুগামী। বুঝছো? এই যে বাহুদ্বয় অনুগামী। ঠিক আছে, এবার দেখো নেক্সট, এটা এই লাইনটা, নেক্সট লাইনটা সবথেকে জটিল। 5 নাম্বার লেখা হয়েছে উপরেটা, কিন্তু 5 নাম্বার ছিল। 6 নাম্বার পয়েন্টে আমরা কি লিখবো? দেখো 6 নাম্বার পয়েন্ট নেক্সট ক্লাসে কিন্তু এগুলাই পরীক্ষায় থাকবে, পয়েন্ট দিয়ে লিখবা। 6 নাম্বার পয়েন্টে কি থাকবে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো ভি
এল জে বা আই এর মতো আকার ধারণ করে এবং এদের নাম হয় কি নাম হয় দেখো যথাক্রমে মানে তো বোঝো সবাই যথাক্রমে মানে কি পরপর তাহলে বলো তো এখানে কি হয়েছে ভি এর নাম কি হয়েছে মেটাসেন্ট্রিক এল এর নাম কি হয়েছে সাবমেটাসেন্ট্রিক জে এর নাম কি হয়েছে অ্যাক্রোসেন্ট্রিক আর আই এর নাম কি এটা আমি একটু বোঝাই দিব এটা কিন্তু জটিল এবং গুরুত্বপূর্ণ এটা কেন বুঝতে হবে খেয়াল করো কেন বুঝতে হবে এটা বোঝো আগে দেখো এটা খুব ইজি আমি একটু বোঝাই দিই অল্প সময় লাগবে কিন্তু এটা এখন বুঝতে পারলে তোমার সারা জীবন মনে থাকবে ইন্টারমিডিয়েটটাও তুমি এটা পারবা ইন্টারেও তোমার এটা মনে থাকবে এমনি মনে করো এটা একটা ক্রোমোজোম খেয়াল করো এটা একটা ক্রোমোজোম এই ক্রোমোজোম আমরা 4টা আঁকাই আচ্ছা দেখো এইদিকে খেয়াল করি মনে করো এই ক্রোমোজোমে এখন সেন্ট্রোমিয়ার দিতে হবে না সেন্ট্রোমিয়ার কোথায় থাকবে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী হচ্ছে এই ভাগটা হয় এখানে খেয়াল করো এই বরাবর কোন অঞ্চল বলো তো এটা বিষুবীয় অঞ্চল কোন অঞ্চল গুড বিষুবীয় অঞ্চলকে আমরা কি বলি মধ্য বা আরেকটা কি বলতে পারি মেটা অঞ্চল তাই না এখন লক্ষ্য করো তাহলে বলো তো এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে মেটা অঞ্চল এখন মনে করো একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এই মেটা অঞ্চলে আসলো কোন অঞ্চলে তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে মেটা অঞ্চলে যখন মেটা অঞ্চলে থাকে তখন এর নাম দেওয়া হয় কি জানো দেখো সেন্ট্রোমিয়ার কোন অঞ্চলে মেটা তাহলে মেটা অঞ্চলে সেন্ট্রোমিয়ার তখন তার নাম হয়ে যাচ্ছে মেটা আর সেন্ট্রো থেকে হয় সেন্ট্রিক তাহলে বলতো এইটার নাম কি হবে তাহলে মেটাসেন্ট্রিক নামটা কেন হবে আমরা কি বুঝতে পারছি কেন হয় আচ্ছা এক্স্যাক্টলি তাহলে দেখো তো যদি মেটা অবস্থানে যদি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে এর দুই বাহু কি হয় সমান হয় না এবার আসো ইংরেজি বর্ণমালাতে ভি এর দিকে যদি আমরা লক্ষ্য করি দেখো ভি কেমন ভি এরকম ভি এর কি দুই বাহু সমান না তাহলে ভি এর যদি মাঝখানে এখানে সেন্ট্রোমিয়ার থাকে তাহলে এই ভি এটাকে আমরা কি নাম দিতে পারি মেটাসেন্ট্রিক বোঝা গেছে তাহলে যেটাই মেটাসেন্ট্রিক ওটা ইংরেজি বর্ণমালা কিসের মতো ভি এর মতো ক্লিয়ার এবার আসো তাহলে এখন মনে করো আমি এইখানেই আবার আরেকটা সেন্ট্রোমিয়ার আঁকালাম তাহলে বলো সালমান বলো তুমি বলো এখানে একটা সেন্ট্রোমিয়ার আমি আঁকছি তাহলে এটার নাম আমরা কি দিব মানে নাম কি দিব এটা মেটাসেন্ট্রিক এটাও তাহলে কি হবে মেটাসেন্ট্রিক হবে তাই না আচ্ছা এখন লক্ষ্য করো এখন যদি এইখানে না দিয়ে এটা তো কোন অঞ্চল এটা কোন বরাবর এটা হচ্ছে মেটা এটা কোন অঞ্চল মেটা তার থেকে যদি সেন্ট্রোমিয়ারটা একটু নিচে হয় এখানে মনে করো সেন্ট্রোমিয়ার তাহলে খেয়াল করো নিচে কোথায় হয় নিচে এই নিচে মানে হচ্ছে SUB সাব মানে কি নিচে সাব মানে কি নিচে তাহলে এটা হচ্ছে সাব কার সাব মেটার সাব তাহলে এই অবস্থানটাকে আমরা কি বলবো এই অবস্থানটাকে বলা হচ্ছে সাব মেটা কি নাম দেওয়া হবে তাহলে বলতো এই অবস্থার নাম কি সাব মানে এই ক্রোমোজোমের নাম কি সাবমেটাসেন্ট্রিক তাহলে এটাও কি আমরা বুঝতে পারছি সাবমেটাসেন্ট্রিক এখন সাবমেটাসেন্ট্রিকের বৈশিষ্ট্য কি একটা বাহু লম্বা আর একটা বাহু হচ্ছে কম তুলনামূলকভাবে কি কম লম্বা তাহলে এটা ইংরেজি কোন বর্ণমালার মতো হবে দেখো তাহলে খেয়াল করো এল এর কি হয় একটা বাহু লম্বা বেশ আরেকটা কি কম না তাহলে এটা কিসের মতো হবে তাহলে সাবমেটাসেন্ট্রিক কিসের মতো এল এর মতো এবার আসো শেষ বা প্রান্ত খেয়াল করো তোমাদের কি মনে আছে মনে করো এখানে আছে আমরা প্রান্ত বা শেষ মানে কি বুঝাইছিলাম টেলো মনে আছে টেইল মানে লেজ থেকে কি টেলো তাহলে শেষ অংশটাকে আমরা কি বলি প্রান্ত বা শেষ বা আর কি বলা হয় টেলো তাহলে এর নাম কি হবে তাহলে যখন আমার সেন্ট্রোমিয়ার টেলোতে আছে তখন তার নাম কি টেলোসেন্ট্রিক তাহলে এটা কোন বর্ণমালার লেটারের মতো হবে আই কিসের মতো হবে আই এর মতো বুঝতে পারছো আই এর কি শেষে থাকলে আই এর কি একটাই দাগ আই এর কি আর কিছু আছে এবার আসো এটা পড়বো আমরা এটা হচ্ছে প্রান্তের একটু আগে থাকে এবং এখানে এটা একটু বাঁকানো থাকে যখন প্রান্তে একটু আগে থাকবে একটু বাঁকানো থাকবে একটু বাঁকানো অংশকে আমরা বলি হচ্ছে অ্যাক্রো মানে কি বাঁকা অ্যাক্রো মানে কি বাঁকা তাহলে এই যে বাঁকার কারণে এরকম হয়ে যায় তখন এর নাম হয়ে যায় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক তাহলে এর নাম কি হবে অ্যাক্রোসেন্ট্রিক তাহলে এটা কোন অক্ষরের মতো হবে এটা হচ্ছে
জে এর মতো। কিসের মতো হবে? তাহলে অ্যাক্রোসেন্ট্রিক কিসের মতো? জে এর মতো। তাহলে একটু মিলাই নাও তো, ভি এল জে আই। তাহলে মেটাসেন্ট্রিক ভি, সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্রোসেন্ট্রিক জে, আর টেলোসেন্ট্রিক আই। এটা কিন্তু এমসিকিউ তে আসবে, এসএসসি পরীক্ষাতে কিন্তু এমসিকিউ তে প্রচুর আসছে এই কোশ্চেন, যে ভি কিসের মতো। অ্যান্সার কি হবে? মেটাসেন্ট্রিক, অথবা আসতে পারে যে সাবমেটাসেন্ট্রিক দেখতে কার মতো? এল। পারবো আমরা? ওকে, ডান। তাহলে এটাও আমাদের কাছে কমপ্লিট। এবার চলে আসো, তাহলে এটা আমি তোমাদের বোঝাইছি। এখন দেখো, তাহলে এই যখন ওরা মেরুর দিকে যাওয়ার সময় ওদেরকে বিভিন্ন রকম দেখতে মনে হয়। এখন দেখো আমি একটু ওরকম করে কিছু আঁকানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো তো এটা কিসের মতো লাগছে? এটা কিসের মতো? ভি। এটা কিসের মতো? এটা কিসের মতো? আর আই তো আসলে আঁকাই নাই, ওরকম আঁকাইলে তোমাদের কেমন লাগবে এই জন্য। এবার তাহলে কি আমাদের এই টপিক শেষ? এবার চলে আসো অ্যানাফেজের শেষ অংশ পড়বো। এখন দেখো অ্যানাফেজে সবাই হচ্ছে যাওয়া শুরু করছিল, তাহলে এরা সবাই কোন এই মেরুর দিকে যাবে, এরাও কোন মেরুর দিকে যাবে? নিচের মেরুর দিকে যাবে। তাহলে অ্যানাফেজ যখন শেষের দিকে থাকবে বা শেষ হতে থাকবে, তখন সবাই আসলে কোথায় পৌঁছে যাবে? মেরুতে পৌঁছে যাবে। তাহলে বলতো অ্যানাফেজের শেষে সবাই এখন কোথায় অবস্থান করবে? মেরু প্রান্তে। তাহলে অ্যানাফেজের শেষে সবার অবস্থান কোথায় হবে? মেরু প্রান্তে হবে। ওকে, দেখো এই কথাটাই বইয়ে লেখা আছে। তাহলে সবার অবস্থান শেষের দিকে, সবার অবস্থান কোথায়? মেরু প্রান্তে। এবং তখন কি হবে? এবং এদের তখন ক্রোমোজোমের দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পায়। দেখো তো আমি একটু আঁকাইছি, দেখো দেখাচ্ছি আমি। সেন্ট্রোমিয়ার, হ্যাঁ সেন্ট্রোমিয়ার কই নাকি সেন্ট্রিওল? সেন্ট্রিওল, এটা তো উদ্ভিদ কোষ আঁকাচ্ছি আমরা, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। দেখো এখন খেয়াল করি, তাহলে এই যে ক্রোমোজোম গুলো ছোট ছোট আছে না, তাহলে এই ক্রোমোজোম গুলো এখন দৈর্ঘ্য কি হয়ে যাবে? দেখো দৈর্ঘ্য একটু বড় করে আঁকছি, দৈর্ঘ্য মনে করো বড় হয়ে গেল। এবার এখানে সেন্ট্রোমিয়ার আঁকিনি, কারণ সেন্ট্রোমিয়ার হচ্ছে প্যাঁচানো, যখন কাছাকাছি থাকে মোটা থাকে তখন প্যাঁচ থাকে, ওই কুঞ্চিত অবস্থা থাকে, ওটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। যেহেতু এখন সুতাগুলো লম্বা হয়ে গেছে, এখন আর প্যাচ ট্যাচ নাই, সেন্ট্রোমিয়ার কমে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট না, তোমাদের জাস্ট আমি লাইনটা, প্রত্যেকটা লাইন আমি আঁকাচ্ছি না, প্রত্যেকটা লাইন বোঝানোর জন্য আমি এটা বলছি। এবার দেখো নেক্সট কি হবে, তাহলে আমাদের কি অ্যানাফেজ শেষ কিনা? অ্যানাফেজের কাহিনী কিন্তু শেষ। এবার আসো, তাহলে কোনটা শুরু হবে এবার? টেলোফেজ। তাহলে আমাদের শেষ ধাপের নাম কি ছিল? টেলোফেজ। এবার মন দিয়ে শোনো, আমরা যখন প্রোফেজ পড়ছিলাম তখন তোমাদের মনে আছে প্রোফেজের ফার্স্ট লাইনে আমরা কি লিখছিলাম? যে এটি মাইটোসিসের কোন পর্যায়ে? প্রথম পর্যায়ে। তাহলে টেলোফেজে আমরা কি লিখবো? এটি মাইটোসিসের শেষ পর্যায়ে। তাহলে এর ফার্স্ট লাইন আমরা কি লিখবো? মার্ক করে ফেলো, ফার্স্ট লাইন 1 নাম্বার লাইন কি লিখবো? এটি মাইটোসিসের শেষ পর্যায়ে। ওকে, ডান। এবার আসো, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা এবং ঘটনা ঘটে। কি ঘটে এখানে? প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে। আবার বলো, কি বলছি? প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে, মানে উল্টা ভাবে ঘটে। এখন তুমি চিন্তা করবা কিভাবে উল্টা হবে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই, তারপরে আরো ক্লিয়ার হবে। মনে করো আমি যদি প্রোফেজে যাই, তোমাদের কি মনে আছে প্রোফেজে কি ঘটছিল? পানি বিয়োজন। তাহলে বলো তো টেলোফেজে কি ঘটবে? সংযোজন, বা ছোট করে বললে যোজনও বলতে পারি, কারণ বিয়োজনের উল্টা কি? তাহলে টেলোফেজে পানি কি হবে? যোজন হবে। আচ্ছা, আমাদের কি মনে আছে প্রোফেজে কি ছিল? শুরুর দিকে ক্রোমোজোম গুলো প্রসারিত, লম্বা এবং চিকন থাকলেও পানি বিয়োজনের ফলে সেগুলো কেমন হয়ে গেছিল? প্রসারিতর বিপরীত কি ছিল? সংকুচিত। লম্বার বিপরীত কি? খাটো। আর চিকনের বিপরীত কি ছিল? এখন ক্রোমোজোম গুলো এই অবস্থায় আছে। তাহলে এই সংকুচিত, খাটো এবং মোটা ক্রোমোজোম গুলো যদি পানি যোজন ঘটে, তাহলে ওরা কি হবে? সংকুচিত অবস্থায় কি হয়ে যাবে? খাটো থেকে কি হয়ে যাবে? আর মোটা থেকে কি হয়ে যাবে? চিকন, তাই না? আচ্ছা, এই চিকনকে আমার বইয়ের ভাষায় কি লেখা আছে? সরু। সরু মানে আসলে চিকন। ওকে, এখন দেখো এইটা একটা ঘটনার কথা বললাম, এবং আরেকটা ঘটনা যদি আমি বলি, আসলে তোমাদের বইয়ে তো আসলে অনেক কিছু ইনকমপ্লিট বা ইনফরমেশন আসলে অল্প অল্প দেওয়া। তোমাদের জন্য তুমি মনে রাখতে পারো প্রোফেজ এবং প্রোমেটাফেজে যা ঘটে, জাস্ট মনে রাখার জন্য, প্রোফেজ এবং প্রোমেটাফেজে যা ঘটে তার উল্টা কোথায় হবে? টেলোফেজে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছিল কোথায় মনে আছে? স্পিন্ডল সৃষ্টি হয়েছিল কোথায়? প্রোমেটাফেজে। যদি এর উল্টা টেলোফেজে হয় তাহলে কি হবে? স্পিন্ডল তো সৃষ্টি হয়, তাহলে এখানে কি হবে? বিলুপ্ত হবে, অদৃশ্য হয়ে যাবে। আবার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন এইখানে আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার প্রসেস ছিল, তাহলে ওইখানে কি হবে? আবার ফিরে আসবে বা তৈরি হবে বা আবার আবির্ভাব হবে, তাকে বলা হয় পুনরাবির্ভাব। কি বলা হয়? বোঝা গেছে? আচ্ছা, তাহলে কিছু উদাহরণ আমি দিলাম, এখন আমরা কি লিখবো? তাহলে 1 নাম্বার 2 নাম্বার লাইন লেখা শেষ। 3 নাম্বারটা আমি একটু বোঝাই। দেখো 3 নাম্বারে আমাদের বইয়ে কি লেখা আছে? অনেক কিছু লেখা আছে, আমরা এত কিছু লিখবো না, আমরা সহজ ভাষায় লিখবো। আগে লিখে আমি বুঝাই দিই,
লেখা আছে ক্রোমোজোম গুলো আবার সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে। এর কারণ হিসেবে পানি যোজনকে বিবেচনা করা হতো আগে। আধুনিক গবেষণায় কি দেখা গেছে, এটি জটিল প্রক্রিয়া যা পানির সাথে সম্পর্কিত নয়। তো আমাদের একটু ওই কথাটা লিখে দিতে হবে। তাহলে আমরা এটা কিভাবে সহজে লিখতে পারি, দেখো আমি লিখে দিছি। তাহলে 3 নাম্বার পয়েন্ট তোমরা এটা সবাই লেখো। কি লিখবো আমরা, দেখো সহজ ভাষায় লিখবো। ক্রোমোজোম গুলো পানি যোজনের ফলে কি হবে মনে আছে, প্রসারিত, লম্বা আর চিকন। তা না লিখে আমরা বইয়ের ভাষার জন্য কি লিখছি, সরু। তাহলে পানি যোজনের ফলে প্রসারিত, লম্বা ও সরু হতে থাকে। পরে তুমি একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখো যে বর্তমান গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়াটি পানির সাথে সম্পর্কিত নয়। মানে বইয়ের মতো এত কাহিনী লিখতে হবে না, এটি একটি জটিল প্রক্রিয়া, এই এত কিছু লেখার দরকার। তুমি সহজ করে কি লিখবা, ক্রোমোজোম গুলা পানি যোজনের ফলে লিখে ফেলো প্রসারিত, লম্বা ও সরু হতে থাকে। তারপরে কি লিখবো, যে আধুনিক গবেষণায় দেখা গেছে বা বর্তমান গবেষণায় দেখা গেছে কি এটি পানির সাথে সম্পর্কিত নয়। তোমার ভাষায় তুমি লিখে দিবা, বাট মেইন কথা কি ক্লিয়ার। এখন ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হবে, প্রসারিত, লম্বা ও সরু হবে। তাহলে লিখে ফেলে এই লাইনটা। প্রসারিত, লম্বা ও সরু হবে। আচ্ছা, তাহলে এখন শেষ। এখন চলে আসো আমরা এর 4 নাম্বার পয়েন্টে কি লিখবো। সবাই এই 4 নাম্বারটা এখানে মার্ক করো। এই যে অবশেষে এরা জড়িয়ে গিয়ে, 3 নাম্বার শেষ না সবার, অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এটা আমি একটু বুঝাই দিই এবং আমি আঁকাইও দিই, ঠিক আছে। জড়িয়ে গিয়ে কি তৈরি করে, নিউক্লিয়ার রেটিকুলাম। তোমাদেরকে মনে আছে, আমি ছবিটা বুঝাই দিই, দেখো। হ্যাঁ দেখো, খেয়াল করো, নিউক্লিয়ার রেটিকুলাম। আমি এটা মুছে দিই, দেখো। তাহলে আমি এটা দেখো সবাই, এটা কি স্পিন্ডল, তাই না? এবং দেখো তো এই ক্রোমোজোম গুলো এরকম আছে। এখন সবাই কি অবস্থা হবে, জড়িয়ে যাবে। কি হবে, জড়িয়ে যাবে। এরাও কি হবে, দেখো জড়িয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, জড়িয়ে গেলে তখন এদের নাম আমরা কি দিই, নিউক্লিয়ার ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, একই কথা। বইয়ে কি লেখা আছে, নিউক্লিয়ার রেটিকুলাম, তাই আমি এটা লিখে দিছি। কি বলবো আমরা, এটাকে বলো নিউক্লিয়ার রেটিকুলাম। ক্লিয়ার? তাহলে কি বলবো, নিউক্লিয়ার রেটিকুলাম। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আমি পরেরটা একটু মুছে তারপরে তোমাদের কোশ্চেনটা করি। দেখো তোমাদের কি মনে আছে যে একটা নিউক্লিয়াস তৈরি হতে গেলে আসলে কি কি থাকা লাগবে, কি কি থাকতো একটা নিউক্লিয়াস তৈরি হতে গেলে? শুধু কি ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম হলে হবে? এর চারপাশে কি লাগে, নিউক্লিয়ার মেমব্রেন লাগে, মানে নিউক্লিয়ার পর্দা। আবার এটা গোলদাটা থাকে, ওর নাম কি? তাহলে বলো এখানে কাকে আবার ফিরে আসতে হবে? তাহলে আমি এটা একটু কপি করি, এটা তো এই লাইন, তাই না? দেখো খেয়াল করো, তাহলে বলো এখানে কে ফিরে আসবে, কে ফিরে আসবে? নিউক্লিয়ার মেমব্রেন। এদিকে দেখো সবাই, তাহলে কে ফিরে আসবে চারপাশে? ফিরে আসবে মানে পুনরায় আবির্ভাব হবে, নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এখানে চারপাশে কে আসছে, নিউক্লিয়ার মেমব্রেন। এবার দেখো যদি আমি গোল্লাটা আঁকাই, ওটার নাম কি, নিউক্লিওলাস। তাহলে এখানেও কে আসবে, নিউক্লিওলাস। তাহলে দেখো তো তোমরা এবার আমাকে বলো, এই যে নিউক্লিওলাস আর এটা নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে কি আমরা এটা বলতে পারি যে এই দুই প্রান্তে একটা পরিপূর্ণ নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে? তাহলে এই প্রত্যেকটা নিউক্লিয়াসকে আমরা এখন কি নামে ডাকতে পারি, অপত্য নিউক্লিয়াস বলতে পারি না? তাহলে বলতো এটা একটা কি, অপত্য নিউক্লিয়াস। এটা নিচেরটাও একটা কি, এটাও একটা অপত্য নিউক্লিয়াস। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি দুই মেরুতে কি তৈরি হলো, অপত্য নিউক্লিয়াস। বুঝছো? তাহলে দেখো এই লাইনটাই আমার বইয়ের পরে লেখা আছে। তোমরা তাহলে এটা 5 নম্বরে লিখবা সবাই, কি, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে আর নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। তুমি যদি সহজ করে লিখতে চাও তুমি লিখতে পারো কি, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের কি ঘটে, পুনরাবির্ভাব। সহজ হয়ে গেল না? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনে কি ঘটে, পুনরাবির্ভাব ঘটে। তাহলে খেয়াল করো, ফলে দুই মেরুতে কি সৃষ্টি হয়, দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, অপত্য নিউক্লিয়াস তো তৈরি হয়ে গেছে, এখন যদি আমি একটু এটাকে আর কি বাদ দিতে হবে, মনে পড়ে? কি বাদ দিতে হবে বলো তো? স্পিন্ডল তন্তু তৈরি হয়েছিল, তাহলে উল্টা হইলে এখানে স্পিন্ডল তন্তু কি হবে, বিলুপ্ত হবে। এখন আমরা এতক্ষণ আঁকছিলাম
উদ্ভিদ কোষ, কিন্তু একটাতেও আমরা হচ্ছে প্রাচীর দিই নাই। এখন শেষ মুহূর্তে আমরা একটু বোঝার জন্য কি দিব, প্রাচীর দিলাম। দেখো খেয়াল করো, এটা কি উদ্ভিদ কোষ না? খেয়াল করো ভালো করে, এই কোষের দিকে তাকাও তুমি। এই কোষের মধ্যে কি সাইটোপ্লাজম আছে না? এখানে মনে করো সাইটোপ্লাজম আছে, আর এই ভেতরে এটা আমরা কি দেখতে পাচ্ছি, স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্র কি আর থাকবে? এটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। আমরা এটা মুছে ফেলি, খেয়াল করো সবাই, এটাকে দেখো আমরা অদৃশ্য করে ফেললাম। তাহলে স্পিন্ডল যন্ত্র কি আর থাকলো? তাহলে কি হয়ে গেল, এটা অদৃশ্য হয়ে গেল। স্পিন্ডল যন্ত্র কি হয়ে গেল, এটাকে কি করবো আমরা এখন, অদৃশ্য করে ফেললাম। তাহলে এই লাইনটাই আমার বইয়ে লেখা আছে। দেখো কি লেখা আছে, শেষ লাইনটা খেয়াল করো। এবার তোমার 6 নম্বর পয়েন্টে এই লাইনটা লিখবা যে স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তুমি সহজ করে লিখতে পারো যে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। লিখতে পারি না সহজ করে? তুমি বুঝছো না বিষয়টা? এবার তুমি লিখতে পারবা না? বইয়ের মতো করে লেখো বা একটু চেঞ্জ করে দেখো, সমস্যা নেই, আমি পরে তোমাদের শিটে সেম ভাবে লিখে দিবানি গোছায়। এবার চলে আসলে আমাদের কি শেষ হয়ে গেল বলো তো, টেলোফেজ শেষ। এখন আমাদের এই ছবির দিকে সবাই খেয়াল করো, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার জন্য, সবাই দিকে তাকাও। আমরা পড়ছিলাম কি ইন্টারফেস ছিল, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তাই না? এবং আমরা দেখছিলাম যে ক্যারিওকাইনেসিসের কয়টা ধাপ ছিল, 5টা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, ক্যারিওকাইনেসিস মানে কি ছিল, নিউক্লিয়াসের বিভাজন, তাই না? ক্যারিওকাইনেসিস মানে কি ছিল, নিউক্লিয়াসের বিভাজন। তাহলে একটা নিউক্লিয়াস থেকে এই টপিক শেষ হলে কয়টা নিউক্লিয়াস তৈরি হওয়ার কথা? দেখো তো ফলাফল কয়টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল। তাহলে কি আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার যে এখানে কি তৈরি হয়েছে, একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, 2টা। তার মানে কোন ধাপ শেষ, নিউক্লিয়াসের বিভাজন, মানে ক্যারিও টেলোফেজ শেষ। এবং কোন প্রক্রিয়া শেষ, ক্যারিওকাইনেসিস শেষ। তার মানে নিউক্লিয়াস এখন কয়টা? এখন তোমরা বলো, স্বাভাবিক অবস্থায় কি একটা কোষে 2টা নিউক্লিয়াস থাকে? এখন মনে করো এই 2টা নিউক্লিয়াস কোন জায়গায় ছিল, আমি যদি তোমার বইয়ের ছবি থেকেও একবার দেখাই তাহলে তুমি নিজেও আবার বুঝতে পারবা। দেখো তো প্রোফেজে কয়টা নিউক্লিয়াস ছিল, একটা। ধাপগুলা শেষ হয়ে এখন টেলোফেজে কয়টা নিউক্লিয়াস তৈরি হয়েছে, 2টা। এবার এই নিউক্লিয়াসগুলো চিন্তা করে কি, এখন আমরা কি করব, 2 ভাই আমরা, তাই না? এখন চিন্তা করে কি, ঠিক আছে একটা কাজ করি, আমাদের বাবা মানে কোষের কি কি সম্পত্তি আছে আমরা দুজন ভাগ করে নিই। কি কি বাকি আছে বলতো এখানে, সাইটোপ্লাজম, মানে এই যে সাইটোপ্লাজম গুলো ওরা ভাগ করে নিবে। তখন ভাবছে কি, তখন ওরা মাপামাপি করে, তখন ভাবে যে 10টা প্লাস্টিক আছে, তখন ও কি বলবে, তোর 5টা আমার 5টা। মনে করো 20টা মাইটোকন্ড্রিয়া আছে, তোর 10টা মাইটোকন্ড্রিয়া আমার 10টা মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে সাইটোপ্লাজমের কেমন বন্টন করে এরা, সমবন্টন। কেমন বন্টন করে বলো? তাহলে এখানে ওরা সাইটোপ্লাজমের কেমন বন্টন করবে, সমবন্টন করার পরে ওদের মনে হয় কি, বন্টন করে এরা কন্ট্রোল করতেছে সব, কিন্তু ওদের মাঝখানে কোনো ব্যারিকেড আছে, ওদের একটু কেমন কেমন লাগতেছে। তাহলে একটা কাজ করি, আমরা দুজন আলাদা হয়ে যাই, তাহলে চল আমাদের মাঝখানে একটা প্লেট তৈরি করি বা একটা পাত তৈরি করি, একটা বর্ডার তৈরি করি। তাহলে কোষের মাঝখানে যখন একটা প্লেট বা পাত তৈরি হয় তখন তার নাম আমরা কি দিই, কোষ প্লেট। আচ্ছা দেখো তো এটা কালারে কি দেখা যাচ্ছে, এই মাঝখানে কোষ প্লেটের কালার দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে খেয়াল করো, তাহলে মাঝখানে এটা কি তৈরি হয়, কোষ প্লেট। কি তৈরি করে ওরা, কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে, এই কোষ প্লেটটা মেইনলি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কে তৈরি করে জানো, তৈরি করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কে তৈরি করে, তোমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকার কথা মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এসে জমা হয় এবং কোষ প্লেট তৈরি করে। আমি বইয়ের লাইনটা একটু পরে তোমাদের ভিডিও দেখাই দিচ্ছি, দেখো। তাহলে খেয়াল করো তো, টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো কি হয়, জমা হয় এবং কি মিলিত হয়ে কি তৈরি করে, তাহলে বলতো কোষ প্লেট তৈরি করে কারা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা এখানে এটা মাথায় রাখবো এবং আমরা সবাই একটু এই ছবিটা দেখি, ভিডিওটা সবাই একটু খেয়াল করো, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে। দেখো এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, খেয়াল করো, এখানে কয়টা নিউক্লিয়াস আছে, 2টা। মাঝখানে কি তৈরি হইতে হবে, কোষ প্লেট। কারা তৈরি করতে হেল্প করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেখান থেকে কি আসবে, দেখো তো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আসতেছে না, দেখো তো। মনে করো ইট এসে যেরকম দেয়াল তৈরি করে সেরকম হচ্ছে না, এটা এটা কি তৈরি হয়ে যাবে আলটিমেটলি, কোষ প্লেট হয়ে গেল না? তাহলে কে তৈরি করলো এটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এটা সুন্দর করে পারফেক্ট করে তখন কোষ প্লেটের সাথে আরো অংশগুলো মিলে কয়টা কোষ তৈরি করে ফেলবে মাঝখান দিয়ে। তাহলে এখন দেখো কয়টা কোষ তৈরি হয়ে গেছে, 2টা। তাহলে কি আমরা বুঝতে পারছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে হয়। এবার চলে আসো আরেকটা বিষয় তোমাদের বলি, এখানে কি লেখা, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করলাম, দেখো তো এই প্রসেসের মাধ্যমে সাইটোপ্লাজমটা ভাগ হয়ে গেল না,
সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলছি? তাহলে আমাদের বইয়ে এইখানে যে প্যারাটা লেখা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, এইটাকে আমরা কোন হেডলাইনে দিব? লিখে বলো সবাই, সাইটোকাইনেসিস লিখে বলো। তাহলে এইটুকু আসলে কি বোঝাইছে? সাইটোকাইনেসিস। আমরা উদ্ভিদের সাইটোকাইনেসিস কিভাবে হয় উদ্ভিদ কোষে সেটা দেখলাম, এখন প্রাণী কোষে দেখলে আমাদের পড়া শেষ। তাহলে এখানে সবাই লিখে বলো, কি লিখবো আমরা? সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? আমাদের বইয়ে কিন্তু সাইটোকাইনেসিস লেখা আছে, কিন্তু হেডলাইন দেওয়া আছে, ঠিক আছে? এইটুকু সাইটোকাইনেসিস। ওকে, এবার আসো তাহলে আমরা প্রাণী কোষেরটা দেখবো। উদ্ভিদে কে তৈরি করে ওই কোষ প্লেটটা? কোষ প্লেট তৈরির মাধ্যমে হয়, কে তৈরি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় দেখো, প্রাণীর ক্ষেত্রে লাইনটা পড়ে আমি তারপরে দেখবো, আবার লাইনটা পড়বো। স্পিন্ডল জন্টের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লি যেটা থাকে ওটা হচ্ছে গর্তের মতো ভেতরের দিকে ঢুকে যায় এবং গর্ত সব দিক থেকে গভীর হয়ে মিলিত হয়, ফলে কোষ দুটি দুই ভাগ, মানে কোষটা দুই ভাগ হয়ে পড়ে। এখন তোমরা মিলাই নাও সবাই, সুন্দর করে দেখবা এটা মিলে যাবে। সবাই একটু খেয়াল করি আমরা, কি হবে এদিকে তাকাও সবাই, দেখো এটা কোষ ঝিল্লি, এটা কি চারপাশে কোষ ঝিল্লি, কি ভেতরের দিকে গর্ত হয়ে, দেখো গর্ত ঢুকতেছে না, মিলিত হয়ে গেল না, দুই ভাগে ভাগ হয়ে গেল। এবার আবার দেখো, তাহলে খেয়াল করো তাহলে কেমন হয়, লক্ষ্য করো এখানে। তাহলে এইগুলা কি কোষ ঝিল্লি না? কোষ ঝিল্লি কি হবে, ভেতরের দিকে গর্ত তৈরি করবে না? গর্ত, দেখো এখানে গর্ত তৈরি হচ্ছে, এই গর্তটা ভেতরের দিকে প্রবেশ করলো, মিলিত হয়ে গেল, পরে কি হয়ে গেল, দুইটা বিভক্ত হয়ে আলাদা কোষ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই লাইনটা কি সবার কাছে বুঝছো? তাহলে ওই লাইনটা বইয়ে কি লেখা ছিল? গর্ত ভেতরের দিকে যাবে, গভীর হবে, মিলিত হবে, দুই ভাগে ভাগ হবে, দুইটা কোষ হয়ে যাবে। তাহলে এখন দুটো কি কোষ না, ডটার সেল। তাহলে কি আমরা প্রাণী কোষে কিভাবে হয় বুঝতে পারছি? প্রাণী কোষে কিভাবে হয়? গর্ত সৃষ্টি হয়, খাস সৃষ্টি হয়, ওরা গভীর হয়, মিলিত হয়, দুই ভাগে ভাগ হয়ে যায়। আর উদ্ভিদ কোষে কিভাবে হয়? কোষ প্লেট তৈরি হয়, কোষ প্লেটটা কে তৈরি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পারবো আমরা? সাইটোকাইনেসিস পারবো। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এই টপিকগুলো পারফেক্ট, ঠিক আছে? ওকে, এখন শোনো তাহলে